দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা হলো দুর্যোগের পূর্ব প্রস্তুতি, প্রতিক্রিয়া, পুনরুদ্ধার এবং প্রশমন প্রক্রিয়া সমূহের সমন্বিত একটি ব্যবস্থা, যার উদ্দেশ্য হলো ক্ষয়ক্ষতি কমানো এবং পুনরুদ্ধার ত্বরান্বিত করা। এখানে একটা সার্কেল দেওয়া আছে, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। এই চক্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে পূর্ব প্রস্তুতি, এরপরে আছে প্রশমন, প্রতিরোধ। কোনটা আগে কোনটা পরে সেটা এখনো বলতেছে না, কিন্তু এরপরে আছে সারাদান, পুনরুদ্ধার, উন্নয়ন। আপনারা আমাকে বলেন তো, এখানে কোন কাজটা সবার পরে হওয়া উচিত? সবার পরে হওয়া উচিত এই উন্নয়ন। তার মানে আমরা এখানে দুইটা ক্যাটাগরি পাচ্ছি, একটা হচ্ছে কোনটা আগে করব, কোনটা পরে করব। এটা হচ্ছে দুর্যোগের আগে, এটা হচ্ছে দুর্যোগের পরে। ঠিক আছে, অনেকে আবার কারবারিকেরা দুর্যোগকালীন সময় নেমে যাবেন, খবরদার, দুর্যোগকালীন সময় নামা যাবে না। প্রতিরোধ, প্রশমন, পূর্ব প্রস্তুতি, সারাদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন। চলন এবার ধাপে ধাপে ব্যাখ্যা করি। দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান তিনটা হচ্ছে বাম পাশে যেগুলো আছে সেগুলো: দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রশমন এবং দুর্যোগের পূর্ব প্রস্তুতি। প্রতিরোধ প্রিভেনশন, দুর্যোগ প্রশমন মিটিগেশন, দুর্যোগের পূর্ব প্রস্তুতি প্রিপেয়ার্ডনেস। দুর্যোগের প্রতিরোধ, দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা দুই ধরনের, একটা হচ্ছে কাঠামোগত প্রতিরোধ আর একটা হচ্ছে অকাঠামোগত প্রতিরোধ। কেউ যদি ভুলে এই শব্দটাকে অবকাঠামোগত প্রতিরোধ ভেবে থাকেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। দুর্যোগের কাঠামোগত প্রতিরোধটাই কিন্তু অবকাঠামোগত প্রতিরোধ, মানে কাঠামো আর অবকাঠামো কিন্তু সেম। মানে আপনি যদি মনে করেন যে অবকাঠামোগত প্রতিরোধ আর কাঠামোগত প্রতিরোধ আলাদা, তাহলে কিন্তু শেষ। আপনার স্ট্রাকচারাল ডিজাইন লাগবে দুর্যোগ প্রতিরোধকালীন সময় বা দুর্যোগ প্রতিরোধ করার জন্য আপনার কী কী লাগবে সেগুলো ভিজুয়াল। অবকাঠামো তো ভিজুয়াল, কিন্তু অকাঠামো যেটা সেটা হচ্ছে ট্রেনিং নেওয়া বা বিশেষ বিশেষ কিছু কাজ কারবার করা, এটা হচ্ছে অকাঠামোগত বা অবকাঠামোগত না, এটা মাথায় রাখবেন। প্রতিরোধ বা প্রিভেনশন দুই ধরনের: কাঠামোগত প্রতিরোধ যেমন বেড়িবাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র স্থাপন, টেকসই গৃহ নির্মাণ এবং নদী খনন। বুঝতে পারছেন সব কিছুই ভিজুয়াল। অকাঠামোগত প্রতিরোধ মানে দেখবেন না, এটা হচ্ছে ট্রেনিং দেওয়া, সচেতনতা তৈরি করা। তাহলে দুর্যোগ প্রশমন বা মিটিগেশনে যাব আমরা। দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতিকে দুর্যোগ প্রশমন বলে। মানে দুর্যোগ আসলে দুর্যোগ কতদিন পর্যন্ত আমাদের মধ্যে থেকে যাবে এই বিষয়টা যতটা কমানো যায়, এটাই হচ্ছে দুর্যোগ প্রশমনের মূল লক্ষ্য। যেমন একবার বাংলাদেশের 68% মতো জায়গায় 80 দিন ধরে বন্যা ছিল। কুড ইউ এভার ইমাজিন? বাংলাদেশের 60% মতো জায়গায় 80 দিন ধরে বন্যা ছিল, কি অবস্থা গেছে মানুষের। তো এটার জন্য আমাদের মনে হয় আশেপাশে আরও কয়েকটা সাগর খনন করা দরকার ছিল নাকি? সাগর যদি খনন করতে পারতেন এটা কিন্তু প্রশমন বলা হতো। ঠিক আছে, দুর্যোগ প্রশমনে করণীয় হচ্ছে কি কি লাগবে: শস্য বহুমুখীকরণ, এরপরে ভূমি ব্যবহার, বিপর্যয় হারের কৌশল নির্ধারণ, কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোক স্থানান্তর এবং অবকাঠামো নির্মাণ। এখান থেকে শস্য বহুমুখীকরণ নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে যে শস্য বহুমুখীকরণ এই ধাপটা কোন স্টেপের মধ্যে ইনক্লুডেড। এটা হচ্ছে মিটিগেশন বা প্রশমন, এটা মাথায় রাখবেন। এরপরে দুর্যোগের পূর্ব প্রস্তুতি, দুর্যোগ পূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থা সমূহই হচ্ছে দুর্যোগের পূর্ব প্রস্তুতি। দুর্যোগের পূর্ব প্রস্তুতি যেভাবে গৃহীত হবে: ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনসমষ্টিকে চিহ্নিত করা, ড্রিল বা ভূমিকা অভিনয় করা, দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন, প্রাতিষ্ঠানিক কাঠামো, জরুরি অবস্থা মোকাবেলায় প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা নিশ্চিতকরণ ও রাস্তাঘাট, যানবাহন, বেতার যন্ত্র ইত্যাদি প্রস্তুত রাখা। মানে হচ্ছে দুর্যোগের পূর্ব প্রস্তুতি মানে আপনি প্রস্তুতি বলতে কি বুঝতে পারছেন? মানে হলো এই জোনটা ভালনারেবল, এখানে আমাদেরকে পরিষেবা সবার আগে পৌঁছাইতে হবে। যেমন ধরেন আমাদের এইবার যে ফেনীতে বন্যা হলো, ফেনীর বন্যায় কয়েকটা জোন ছিল খুবই ভালনারেবল। এর মধ্যে একটা হচ্ছে পরশুরাম আর একটা হচ্ছে ছাগলনাইয়ার নিম্নাংশ। এই দুইটা জায়গাতে ওয়াটার লগিং এবং পানির উচ্চতা এত বেশি ছিল যে এখানে সাধারণভাবে মানুষের সার্ভাইভ করা খুব টাফ ছিল। এই বন্যাটা মৌসুমি বন্যা হলো, এটা কাইন্ড অফ আকস্মিক বন্যা। আমরা এর আগে দেখি নাই এত ধরনের বন্যা ফেনীতে, কিন্তু হয়ে গেছে। তো হয়ে গেছে, আমরা যদি ফার্দার এরকম বন্যা পাই তাহলে আমরা এখন থেকে বুঝবো যে আমাদের কোন কোন জোনটা আমাদেরকে আগে থেকেই একটু খেয়াল রাখতে হবে। আগে থেকে খেয়াল রাখার যে একটা পূর্ব প্রস্তুতি, এটাকেই বলা হচ্ছে প্রশমন বা মিটিগেশন। ওকে, তো এগুলো নিয়ে বেশি তেনা পেঁচানোর দরকার নেই। ঠিক আছে, যা আসে ওই যে 2-4 লাইন মুখস্থ করে মেরে দিয়েন। ঠিক আছে, এরপর আসেন সারাদান বা রেসপন্স। দুর্যোগের পরপরই সারাদান প্রয়োজন হয়। সারাদানের আওতাভুক্ত হচ্ছে নিরাপদ স্থানে অপসারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ,
তল্লাশি ও উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। সারাদানটা গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করেন। দুর্যোগের পরপরই সারাদানের প্রয়োজন হয়। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে? দুর্যোগ হয়ে গেল, দুর্যোগ হয়ে যাওয়ার পরে মানুষদেরকে উদ্ধার করা, এটা কি? এটা সারাদানের একটা বিষয়। সুতরাং এটা দুর্যোগের শেষের একদম লাস্ট স্টেজে হলেও এটা কিন্তু একদম দুর্যোগের 11th আওয়ার থেকে শুরু করতে হয়। তাহলে এটাকে আমরা দুর্যোগের শেষ কিন্তু দুর্যোগকালীন সময়ের একটা বিষয় আমরা ধরতে পারি। সারাদানটা হচ্ছে দুর্যোগের পরপরই সারাদান প্রয়োজন হয়। সারাদানের আওতাভুক্ত হচ্ছে নিরাপদ স্থানে মানুষদেরকে নিয়ে যাওয়া, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা, তল্লাশি ও উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। এইবার যদি একটা প্রশ্ন করি, দেখি উত্তর দেন তো। ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যায় 2024 সালে 50 জন মানুষ মারা গেছে। এখানে 50 জন মানুষ মারা যাওয়া, এই বিষয়টা দুর্যোগকালীন সময়ের কোন ধাপের অংশ? নিঃসন্দেহে এটা সারাদানের অংশ, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এরপর আমরা যাব পুনরুদ্ধারে। পুনরুদ্ধার দুর্যোগে 4টি ক্ষেত্রে ক্ষতিকে দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকে বলা হয় পুনরুদ্ধার। দুর্যোগের 4টা ক্ষেত্র, এই ক্ষেত্রের যে ক্ষতিগুলো হয়েছে ক্ষতিগুলোকে আবার আগের জায়গায় নিয়ে আসাটাকে বলা হচ্ছে পুনরুদ্ধার, মাথায় রাখবেন। আবার আপনারা এটা ভাবিয়েন না যে ওই 4টা ধাপ আগের, এগুলো না, মানে দুর্যোগের 4টা আলাদা ধাপ আছে। এই ধাপগুলোর যে ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলোকে আবার আগের জায়গায় নিয়ে আসাকে বলা হচ্ছে পুনরুদ্ধার। 4টা ধাপ কি কি? একটা হচ্ছে সম্পদ, পরিবেশ, সামাজিক অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো। তাহলে সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো, এই ধাপগুলোকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার যেই প্রসেসিং, তাকে আমরা বলবো পুনরুদ্ধার বা রিকভারি। এরপরে উন্নয়ন আছে, ডেভেলপমেন্ট। ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার পরপরই ওই এলাকায় উন্নয়ন শুরু করতে হয়, ঠিক আছে? আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় বন্যাকালীন সময়ে অনেক কিছুই নষ্ট হয়ে যায়, পানির সমস্যা দেখা দিচ্ছে, নতুবা স্যানিটেশনের প্রবলেম দেখা দিচ্ছে। এই ধরনের ফ্যাক্টগুলোকে আস্তে আস্তে অ্যানালাইজ করে সেগুলো ঠিক করাই হচ্ছে আমাদের এই উন্নয়ন। ওকে, এরপর আমরা বন্যা নিয়ে কথা বলবো। বন্যার সংজ্ঞা টঙ্গা এসব তো আমরা ছোটোবেলা থেকেই বিশাল বড় বড় রচনা লিখে লিখে A+ পেয়ে পেয়ে এখন বিভিন্ন জায়গায় পড়ে চাকরির জন্য পড়ছি। আগের বন্যা ছিল অন্যরকম, এই বন্যাটা একটু ডিফারেন্ট। চলেন, বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র হচ্ছে ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টার, FFWC। বন্যায় নদীর বিপদ সীমা নির্ধারণ করে এবং নদীর স্তর পর্যবেক্ষণ করাই হচ্ছে এই FFWC এর কাজ। বাংলাদেশের বিভিন্ন নদীতে বিপদসীমা পয়েন্ট নির্ধারিত আছে, তার মধ্যে প্রধান 3টা নদী হচ্ছে পদ্মা, যমুনা এবং মেঘনা। পদ্মার অনেক জায়গাতেই আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হার্ডিন্স ব্রিজ, পাবনার পাকশির ওইদিকে 14.50 মিটার। এরপর আরেকটা হচ্ছে মাওয়াতে 6.10 সেন্টিমিটার। এরপরে যমুনা নদী হচ্ছে বাহাদুরাবাদ 19.50 মিটার। মেঘনা নদী হচ্ছে ভৈরব বাজারে একটা 6.25 মিটার এবং নরসিংদীতে আছে 5.25 মিটার। বিপদসীমা মানে হচ্ছে কতটুকু পর্যন্ত পানি উঠতে পারবে, এরপরে যদি পানি উঠে যায় তখন ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এরপর আসেন বন্যার কারণ। আপনারা তো জানেন বন্যার কারণের মধ্যে অনেকগুলো বিষয় আছে। উজানে বৃষ্টিপাত, মৌসুমী বায়ুর প্রভাব, নদীর নাব্যতা হ্রাস, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, পলি জমাট বাঁধা, হিমালয়ের বরফ গলা, সাগরের জোয়ার ভাটা, ভূমিকম্প, অপরিকল্পিত নগরায়ন ও বন উজাড়, নদী দখল ও দূষণ এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা। এই 3টে হচ্ছে মানব সৃষ্ট কারণ, বাকিগুলো তো আমাদের রিজিকে যা আছে তাই, ঠিক আছে? এরপর আমরা বন্যা শ্রেণী বিভাগে যাব। বন্যা শ্রেণী বিভাগের মধ্যে আছে বন্যা, মৌসুমী বন্যা, আকস্মিক বন্যা, জোয়ার ভাটাজনিত বন্যা। কোন বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয় এটা নিয়ে প্রশ্ন হয়। এটা হচ্ছে মৌসুমী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়, কারণ এটার ওয়াটার লগিং অনেক লম্বা সময় ধরে থাকে। আকস্মিক যে বন্যাটা, এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে বন্যাটা হয়, এটা পাহাড়ি এলাকায় দেখা যায়। তাহলে প্রশ্ন আসতে পারে আকস্মিক বন্যাটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে পাহাড়ি এলাকায়। এরপরে জোয়ার ভাটাজনিত বন্যা, এটা তো যখন তখন যে কোনো জায়গাতেই হইতে পারে, সমুদ্র উপকূলে। আমরা অনেক সময় দেখি যে বেড়ি বাঁধ ভেঙে পানি ঢুকে গেছে, তার মানে জোয়ার ফুলে আসছিল। ওকে, বাংলাদেশের মহাপ্রলয়ঙ্কারী বন্যার মধ্যে আমরা 5-6টার নাম পাচ্ছি। একটা হচ্ছে 1988 সালের যে বন্যা, এই বন্যা 60% এলাকা প্লাবিত হয়েছিল, 45 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, মানে বিপদসীমা যা তার আরও 87 সেন্টিমিটার উপর দিয়ে, মানে হিউজ পানি ছিল। এরপরে 1998 68% এলাকা প্লাবিত হয়, 3000 মানুষের মৃত্যু হয়, 3 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
আর এই বন্যার স্থায়িত্ব ছিল 80 দিন। কুড ইউ এভার ইমাজিন? 80 দিন পানি স্থায়িত্ব ছিল। আমাদের এইবারের বন্যায় বাড়ির উঠোনে পানি ছিল সপ্তাহখানেকের মতো, তাতেই মনে হচ্ছিল যে ওদিক দিয়ে প্রত্যেক দিন একটা বিমান চলতেছে, পানির এত আওয়াজ। পানি যাওয়ার আরও 8-10 দিন পর্যন্ত ওই শব্দটাকে কেমন জানি মিস করতেছিল। হিউজ অবস্থা। তো 80 দিন মানে কি, মানে মানুষের জীবন আচরণই পাল্টে যাওয়ার মতো একটা অবস্থা। এরপরে 2000 সালে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই বন্যাটা দেখা দিয়েছিল। 2022-এর বন্যা, সিলেট অঞ্চলের বন্যা হয়েছিল সিলেট সুনামগঞ্জে। উজানের যেই পানি, সেই পানি এবং আমাদের নিচ থেকে যে পানি, সব পানি জমে গিয়ে হিউজ একটা ম্যাসাকার ছিল। মৌসুমি বৃষ্টি ও উজানের ঢলের ফলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত হয়। 100 জনের বেশি মানুষ মারা যায়। এরপর 2024 ভারী বৃষ্টি ও উজানের ঢলের ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যা দেখা দেয়। এই বন্যায় 50 জনের বেশি মানুষ মারা যায়। 24-এর বন্যা হিউজ একটা ইনসার্টেনিটিতে ফেলছিল। ফেনী সদর জেলা থেকে আমার বাড়ি একদম উঠান পর্যন্ত 19 কিলো জায়গা। এই 19 কিলো জায়গা এক গলা পানিতে হেঁটে চলে গিয়েছিলাম আমি। আমার সাথে আরও হাজার হাজার মানুষ ছিল। একদম বাড়ির কাছাকাছি গিয়ে দেখি যে তখন আর পানি নাই, পানি নেমে গেছে। বাট প্রায় 15 কিলো রাস্তা এক গলা পানি পর্যন্ত অবস্থার মধ্যে আমরা হেঁটে গিয়েছিলাম, হাজার হাজার মানুষ। এবং এরপরের দিন বাড়ি গিয়ে বেশ ভালো লাগছিল। বিভিন্ন জায়গা থেকে পানি নামছিল। আমি জাল মারতে গেছিলাম, জাল মারছি আমি মনে হয় 3-4 ঘন্টা জাল মেরে মনে হয় 50 কেজির উপরে মাছ পাইছি। কিন্তু ওই মাছ ফ্রিজিং করা বা রান্না করার মতো অবস্থা ছিল না। যাই হোক, বন্যা অনেকভাবেই আমাদেরকে অনেক এক্সাম্পল ক্রিয়েট করে গেছে। FCDI, আপনাদেরকে একটা কথা বলবো, একবার পরীক্ষা প্রশ্ন আসছিল FCDI রিলেটেড টু কি। তো আমি একটু বোকাশোকা ছিলাম তখন, মনে হয় এই FCDI ফ্লাড এই বিষয়ে আমার মাথায় ছিল না, আমি ভুল করে দিছি। আপনারা ভুল করেন না। FCDI হচ্ছে ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্টস, বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প। গ্রহণ করা হয় 1958 সালে, চালু হয়েছিল 1965 সালে। এটা হচ্ছে বন্যা প্রবণ ভূমিগুলোকে রক্ষা করা। তাহলে FCDI এই প্রজেক্টটা কিসের সাথে জড়িত? এটা হচ্ছে বন্যার সাথে জড়িত বা বন্যা প্রবণ ভূমিকে রক্ষা করা। এরপরে FFWC, যেটা নিয়ে একটু আগে শুরুতে ওয়াজ করছিলাম, যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। এরপরে ফাফ ডুপ্লেসিস দেওয়া আছে, ফাফ ফ্লাড অ্যাকশন প্ল্যান। এটা বাংলাদেশের বন্যা মোকাবিলায় সরকারি পরিকল্পনা, বিশেষ করে 1980 ও 90-এর দশকে ফ্লাড অ্যাকশন প্ল্যান নামে ব্যাপক কর্মসূচি পরিচালিত হয়। 1988 সালে বন্যার পরে গৃহীত হয় এই প্রজেক্ট। আর UNDP ফ্লাড স্টাডি পলিসি এর একটি উদ্যোগ হিসেবে এই ফাফ গঠন করা হয়েছে। তাহলে আমরা বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থায় 3টা নাম পাচ্ছি। একটা হচ্ছে FCDI, এগুলো একটু লিখে দেখাই দিচ্ছি যেন আপনাদের মনে থাকে। FFWC আর একটা হচ্ছে FAP। এই 3টা ভালো করে মাথায় রাখবেন। এগুলো আমাদের বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থায় বা বন্যা ব্যবস্থা দরকার হয়। প্রাকৃতিক দুর্যোগ, এটা নিয়ে আমরা কথা বলবো। বর্তমান সময়ে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের মধ্যে সবচেয়ে যেটা ভয়ের, সেটা হচ্ছে বৃষ্টিপাত শুরু হলেই বজ্রপাত শুরু হয়। মানে এইটা আমাদের জন্য এখন বিশাল একটা চ্যালেঞ্জিং, যে বজ্রপাত। তাহলে বাংলাদেশে বজ্রপাত এখন যেহেতু চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য এটাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ ঘোষিত প্রাকৃতিক দুর্যোগ। তাহলে বাংলাদেশের সর্বশেষ ঘোষিত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বজ্রপাত। এটা কততম? 13তম। আর এটা 13তম, এটাকে ঘোষণা করা হয়েছে 2016 সালে। আর বাংলাদেশের সবচেয়ে বেশি বজ্রপাতের জন্য যে হটস্পট, এটা হচ্ছে সিরাজগঞ্জ। তাহলে বজ্রপাতের হটস্পট হচ্ছে সিরাজগঞ্জ। আর লেটেস্ট যেই প্রাকৃতিক দুর্যোগ, সেটা হচ্ছে বজ্রপাত, 13তম, 2016 সালে এটা হয়েছে। আর বাকি যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে এগুলো দেখেন: বন্যা, খরা, ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প, নদী ভাঙন, লবণাক্ততা, আর্সেনিক দূষণ, অগ্নিকাণ্ড, সুনামি, অবকাঠামোগত বিপর্যয়, ভূমিধস এবং দ্য আলটিমেট ওয়ান, বজ্রপাত। এরপরে ভূমিকম্পে যাব। বাংলাদেশ ভারতীয় টেকটনিক বা ইউরেশিয়ান টেকটনিক প্লেট এবং বার্মিজ টেকটনিক প্লেট, 3টা প্লেটের সংযোগে অবস্থিত। ধরেন এই 3টা প্লেট দেখাচ্ছি, ইউরেশিয়ান, এরপরে বার্মিজ, এরপর হচ্ছে ইন্ডিয়ান। এই 3টার সংযোগে বাংলাদেশ। এখন ভূমিকম্প হওয়ার
সমূহ সম্ভাবনার জায়গাতে আমরা আছি। 3টা প্লেট যদি এসে এট টাইম ধাক্কা মারলে বাংলাদেশ তো আমার কাছে মনে হয় নিচ থেকে মাটি খুলে উপরের দিকে উঠে যাবে, নতুবা যদি একটু চ্যাগাই যায়, সরে যায়, তখন মনে হয় ঢুকে যাবে নিচের দিকে। সো আমরা ভালনারেবল একটা জায়গার মধ্যে আছি। প্রতি 100 বছর পর পর তো একটা মহাপ্রলয়ঙ্কারী কিছু একটা হয়, আমরা খুব কাছাকাছি চলে আসছি, মানে সময়টা পার করে ফেলতেছি। এর মানে এই না যে এটা আর আসবে না, এমন না, হবে। 100 বছরের মধ্যে বড় একটা ম্যাসাকার হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক। এরপর আসেন, ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রিখটার স্কেল। তীব্রতা পরিমাপক যন্ত্র, তীব্রতা নির্ণয় না, নির্ণয়টা কিন্তু আরেক বিষয়। তীব্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে রিখটার স্কেল। রিখটার স্কেলে আমরা দেখবো যে 5 থেকে 5.99 এটা হচ্ছে মাঝারি বা মৃদু, 6.699 এটা হচ্ছে তীব্র, এরপর 7 থেকে 7.99 এটা হচ্ছে ভয়াবহ, 8-এর ঊর্ধ্বে হলে হচ্ছে অত্যন্ত ভয়াবহ, মানে এটার আর অবস্থা ঠিক থাকার কথা না। গত 2 বছর একবার তুরস্কতে, একবার নেপালের পোখরায় হয়েছিল, ওগুলো 8-এর বেশি ছিল, অবস্থা ভয়ানক রকমের খারাপ ছিল। আর ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রটা হচ্ছে সিসমোগ্রাফ। এটা নিয়ে একটু ওয়াজ করব। সিসমোগ্রাফ, এটা চাইনিজরাই মনে হয় প্রথম বানাইছিল। সিসমোগ্রাফিংয়ের সিস্টেমটা হচ্ছে, এটা সম্ভবত ওরা প্রথম ডিটেক্ট করতে এভাবে, বা সিসমোগ্রাফের আগে এরকম ছিল যে সম্ভবত কোনো একটা গামলাতে একদম একটা রিলেভেন্ট লেভেলে পানি রাখা হতো। তো রিলেভেন্ট লেভেলে পানি রাখার পরে যখন ভূমিকম্প হতো, ভূমিকম্প হলে এই জায়গাটা যখন নড়ে যেত, তখন এখান থেকে পানি স্প্লিট হতো। পানি স্প্লিট হয়ে কতটুকু দূরে গেছে, এই যে এখান থেকে এতটুকু দূরে পানি পড়ার যে একটা সূত্র, এই সূত্র দিয়ে ওরা ধরে নিত ভূমিকম্পটা আসলে কোথায় হয়েছে। হিউজ একটা চাইনিজ বুদ্ধি। তাহলে সিসমোগ্রাফ, এই সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র, আর রিখটার স্কেল বা মার্সেলি স্কেল হচ্ছে ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র। 1993 সালে বাংলাদেশকে 3টি ভূকম্পনীয় সংগঠিত অঞ্চলে ভাগ করা হয়েছে। বাংলাদেশকে 3টা জোনে ভাগ করা হয়েছে, মানে ভূমিকম্পের ফলে বাংলাদেশে কোথায় কোথায় কী ধরনের প্রবলেম হবে এটা নিয়ে একটু ভয় লাগবে। যারা এই জোনটাতে পড়ে যাবেন তারা একটু নার্ভাস হবেন না। অনেকে বাইরে টাইরে থাকেন, হঠাৎ করে দেখবেন যে আজকের পরে যে আমার আব্বা আম্মার কী হবে, ফ্যামিলি মেম্বারদের কী হবে, টেনশনে পড়ে যাবেন। এটা করার দরকার নাই, সমস্যা না, আল্লাহ ভরসা। আমি দিলাম, একে দিলাম। এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এখন কোন কোন জোনে ভূমিকম্পের রেড অ্যালার্ট আছে, বা কোন কোন জোনে ভূমিকম্প কেমন কেমন হবে, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা 3টা। এর মধ্যে এই কুড়িগ্রাম থেকে শুরু করে এই জোনটা, সিলেটের নিম্নাংশ, এই জোনটা হচ্ছে সবচেয়ে ভালনারেবল, এটাকে আমরা ধরব রেড জোন। তাহলে বাংলাদেশের যেই ভালনারেবল জায়গা, এটা হচ্ছে রেড জোন। এটা হচ্ছে কুড়িগ্রাম থেকে শুরু করে বৃহত্তর ময়মনসিংহ এবং সিলেটের এই অঞ্চলটা। এরপরে 2 নম্বর যে জায়গাটা, এটা হচ্ছে যে এই এদিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ বা নওগাঁর এই অংশটা ধরে এইদিকে আমাদের এই অঞ্চলটা, চট্টগ্রাম পুরোটা। তাহলে এটা হচ্ছে জোন 2। এটা হচ্ছে মাঝারি মানের প্রবলেম হবে, মানে আমরা মাঝারি মানের প্রবলেমের মধ্যে আছি। আর এই জায়গাটা জোন 3, এখানে তেমন একটা প্রবলেম হবে না, কিন্তু ম্যাসাকার হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে, কারণ এদিক দিয়ে ইন্ডিয়ান প্লেট টেট সব কিছু। এই জন্য এই জোনটা হচ্ছে রেড জোন, মানে ময়মনসিংহ অবস্থা খারাপ হবে, আল্লাহ মাফ করুক। এদিক দিয়ে সিলেট, সুনামগঞ্জ, এদিক দিয়ে কুড়িগ্রাম থেকে শুরু করে কয়েকটা জায়গা, এটা বেশ ভালনারেবল জায়গা। তো এটা হচ্ছে একটা পরিসংখ্যান। ঠিক একই মানচিত্রে আমরা আবার 2020 সালে বিএনবিসি এর ভূমিকম্পের তীব্রতার যে 4টা ভাগ, এই ভাগগুলো দেখাবো। এই ভাগের মধ্যে আমরা দেখব যে ওরা এদিক দিয়ে মাঝখানে একটা জায়গা এইভাবে টেনে নিছে। বিএনবিসি এর মতে হচ্ছে 4টা, আর এমনিতেই নর্মাল যেই পরিসংখ্যান সেটা হচ্ছে কয়টা, 3টা। তো বিএনবিসির মধ্যে এখানে 1টা 2টা 3টা 4টা, কিন্তু সবাই বলছে ওই রেড জোন ওই আলটিমেটলি একটাই, বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তর সিলেট। প্রলয়ঙ্করী কয়েকটা ভূমিকম্প ও সাইক্লোন। ভূমিকম্প 1787 সালে যে ভূমিকম্পটা হয়েছে, এটার মাত্রা ছিল তাও 87, 8.87। এটা ভালো করে মাথায় রাখেন। 1787 সালে যে ভূমিকম্পটা হয়েছে 8.7। এই ভূমিকম্পের ফলে এদিক দিয়ে যে ব্রহ্মপুত্র নদীটা আসছিল, এটা এদিক দিয়ে প্রবাহিত না হয়ে, মানে ভেঙে গিয়ে এদিক দিয়ে পানি ব্লক হয়ে পানি কমে এদিক দিয়ে শুরু হয়েছিল।
তো আমরা দেখতে পাচ্ছি একটা ভূমিকম্পের ফলে নদীর গতিপথই পাল্টে গেছে। নদীর গতিপথ পাল্টে গেছে, এর মানে হলো এই ভূমিকম্পগুলো যখন হবে তখন এর ইম্প্যাক্ট আরও অনেক বেশিও হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে এদিক দিয়ে ব্রহ্মপুত্র নদী আসছিল, এটা জামালপুরের দেওয়ানগঞ্জে ভূমিকম্পের ফলে আগের গতিপ্রবাহে পানি কমে নতুনভাবে পানি শুরু হয়েছিল জোনাই খালের উপর দিয়ে, পরবর্তীতে জোনাই খাল ফুলতে ফুলতে হয়ে গেছে যমুনা নদী। এগুলো আমরা নদীর ক্লাসে হিউজ আলোচনা করছি, আশা করি আপনারা বুঝছেন। তাহলে 1787 সালে ভূমিকম্পের মাত্রা ছিল 8.7 মাত্রা। এরপরে কয়েকটা ঘূর্ণিঝড় আছে, বিক্ষিপ্ত হবে, এগুলো একটু বলে দিচ্ছি। 1970 সালে যে ঘূর্ণিঝড়টা হয়েছে এটাকে গোর্কি বলা হয়, আমার আব্বার কাছে এই গোর্কির গল্প এখনও শুনি। এরপর 1991 সালে মেরি অ্যান, এটা দেখবেন। 7 সালে সিডর 7 সালে, এটা অনেক সময় ভুল হয়ে যায়, ভুলার সুযোগ নাই, আমরা বলবো 7 সিডর। তাহলে 7 সিডর, এটা যেন এই জায়গাতে থাকে 7 এবং কি সিডর 7 হয়ে গেল। সিডর যদি 7-এ হয়, সিডরের 2 বছর পরে আরেকটা প্রলয়ঙ্করী সাইক্লোন আসছিল, সেটা হচ্ছে আইলা। তাহলে সিডরের গতি বেগ ছিল 223 কিলোমিটারেরও বেশি, হিউজ একটা ফ্লো ছিল। 2009 সালে ছিল আইলা, 2013 সালে হচ্ছে মহাসেন, 2016 সালে রোয়ানু, 2017 সালে হচ্ছে মোরা। এরপর 2016 সালে হচ্ছে রোয়ানু, 2017 সালে হচ্ছে মোরা, 18 সালে হচ্ছে তিতলি, 2019 সালে ফণি এবং বুলবুল, 20 সালে আমফান, 22 সালে চিত্রাং, 23 সালে মোখা, 24 সালে হচ্ছে রেমাল। 25 সালে এখনও হয় নাই, হওয়ার সম্ভাবনা আছে, হলে কিন্তু প্রশ্ন আসতেছে, মাথায় রাখবেন। আর আপনারা যে বইগুলো পড়ছেন সেই বইগুলোতে যদি 25 সাল বা সম্ভাব্য আরও কিছু পেয়ে থাকেন তাহলে একটু চোখ বুলাই নেবেন। ঝড়ের নামকরণের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে, আমাদের অনেকেই বলতে শুনি যে ওরে আল্লাহ রে, আমেরিকাতে ঘূর্ণিঝড়ে সব উড়ে নিতেছে। থামেন ভাই, আমেরিকাতে ঘূর্ণিঝড় হবে না, আমেরিকার ঘূর্ণিঝড়ের নাম অন্য কিছু, ঠিক আছে? কিংবা আমাদের বাংলাদেশের সিডর, কেউ আবেগের ঠেলায় বলতে পারে এত বড় হেরিকেন আমি আর দেখি না, এত বড় হারিকেন আমি আর জীবনেও দেখি নাই। হারিকেন এখানে হবে না, এখানে সাইক্লোন বা ঘূর্ণিঝড় হবে। সো এই সাইক্লোন, ঘূর্ণিঝড়, টাইফুন এগুলার নামের ক্ষেত্রে লোকেশনের একটা ফ্যাক্ট কাজ করে। আমরা আগে দেখি কারা এই কাজটা করতেছে। ভারত মহাসাগরে যে ঝড়গুলো হয়, এই ঝড়গুলোর নামকরণ করে হচ্ছে WMO বা স্কেপ প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে, সদর দপ্তর হচ্ছে ইসলামাবাদ, পাকিস্তান। এখন কোন অঞ্চলে ঝড়ের কি নাম, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন না আসলেও স্মার্ট পিপল এটা আমাদেরকে শিখে যেতে হবে। সাইক্লোন এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, মানে বঙ্গোপসাগরে, তাহলে সাইক্লোন হচ্ছে বঙ্গোপসাগরে, এটা মাথায় রাখবো। হেরিকেন আটলান্টিক মহাসাগরে। এরপর আসেন হচ্ছে টাইফুন, এই টাইফুনটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে বা প্যাসিফিক ওশানে। এই তিনটা মোটামুটি ভালো করে মাথায় রাখেন। এরপরে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে টর্নেডো, এটা যে কোনো সময় যে কোনো জায়গাতে ঘূর্ণিঝড় হলে হতে পারে। এখন আমেরিকাতে টাইফুনও হয় আবার হারিকেনও হয়, কারণ আমেরিকা দেশটা এই অংশটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সাথে আর এদিকটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের সাথে। তাহলে এই পাশেগুলোকে বলবে ওরা হেরিকেন, এগুলোকে বলবে কি টাইফুন। ওকে, ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেত, এখানে আলটিমেটলি আপনাদেরকে স্পেসিফিক একেবারে প্রত্যেকটা ধরে ধরে পড়তে হবে এমন না, আগে জানেন। ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেত হচ্ছে সমুদ্র বন্দর বা নদী বন্দরের জন্য হচ্ছে 11টা। সমুদ্র বন্দরের জন্য মেইনলি হচ্ছে কয়টা? 11টা। 1 থেকে 11, এর মধ্যে 3টা হচ্ছে বিপদ সংকেত 5, 6, 7, আর 3টা হচ্ছে মহাবিপদ সংকেত 8, 9, 10, একটা হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন, মানে আর কোনো খোঁজখবর নাই, মানে সব শেষ। এটা আমরা ফিল করছিলাম গত বছর আমাদের যেই সেন্ট মার্টিন দ্বীপ, এই সেন্ট মার্টিন দ্বীপ কাইন্ড অফ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো। আমরা ভাবছিলাম হয়তো তলায় যাবে, এ ধরনের রিস্ক থাকে কিন্তু তলিয়ে যাওয়ার। তো আপনাদের কাছে এই যে বিষয়টা আছে, আপনারা একটু রিডিং পড়ে নিন। আশা করছি আপনাদের এই বয়সে কারোর রিডিং পড়তে ভুল হওয়ার কথা না, ভুল হলে একটু বললেন, ঠিক আছে? আমি দরকার হলে পড়ে দিব। ওকে, নদী বন্দরে সতর্ক সংকেত আবার 4টা। নৌ সতর্ক সংকেত, নৌ হুঁশিয়ারি সংকেত, নৌ বিপদ সংকেত, মহাবিপদ সংকেত। এখানে একটু মাথায় রাখতে পারেন যে বাতাসের রেঞ্জটা কেমন। 60 পর্যন্ত হলে নৌ সতর্ক সংকেত, 61 হলে নৌ হুঁশিয়ারি সংকেত, শুধু 61। এরপরে 62 থেকে 88 পর্যন্ত নৌ বিপদ সংকেত, 89 থেকে আর উপরে গেলে নৌ মহাবিপদ সংকেত। নদী ভাঙন নিয়ে কথা বলবো। নদী ভাঙনের এটা নিয়ে আমরা নদীর ক্লাসে আলোচনা করছি। দুটো শব্দ আছে, একটা হচ্ছে নদী শিকস্তি, একটা হচ্ছে নদী পয়স্তি।
নদী শিকস্তি মানে হচ্ছে নদী ভাঙনের ফলে যেসব জায়গাগুলো বিলীন হয়ে যাবে সেগুলোকে বলবে শিকস্তি। আর নদী ভাঙন হয়ে গেছে একদিকে, অন্যদিকে আস্তে আস্তে নদীর চর জেগে উঠছে, এটাকে বলবে পয়স্তি। তাহলে সর্বশান্ত হয়ে গেলে শিকস্তি, আর পরে জাগলে হচ্ছে পয়স্তি। পরে পয়স্তি, সর্বশান্ত শিকস্তি, এটা মাথায় রাখবেন। আবহাওয়া ও জলবায়ু প্রতিষ্ঠান, এটা গুরুত্বপূর্ণ। ভূপগ্রহ কেন্দ্র আছে বাংলাদেশে চারটা ভূপগ্রহ কেন্দ্র। কোথায় কোথায়? বেতবুনিয়া হচ্ছে রাঙামাটি, এরপরে তালিবাবাদ, এরপরে মহাখালী এবং সিলেট। তাহলে বাংলাদেশে ভূপগ্রহ কেন্দ্র চারটা। কি কি? বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী, সিলেট। আমি একটা শব্দ শিখিয়ে দিচ্ছি, এটা মাথায় রাখলে মোটামুটি কাজ শেষ। বলেন বেতামসি। বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী, সিলেট। বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী, সিলেট, এগুলো কি কেন্দ্র? এগুলো ভূপগ্রহ কেন্দ্র। এটা মাথায় রাখার জন্য বলবো এই ভ আর ব দুইটার সাথে মিল করে পড়বে। তাহলে ভূপগ্রহ কেন্দ্র চারটা, বেতামসি, বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী, সিলেট। আবহাওয়া কেন্দ্র আবার চারটি। তাহলে ভূপগ্রহ কেন্দ্র চারটা, আবহাওয়া কেন্দ্র চারটা। কি কি? ঢাকা, পটুয়াখালী, কক্সবাজার, এরপর হচ্ছে পতেঙ্গা। তো আমি এভাবেই পড়াই ফেলতাম বা নিজে মনে রাখতাম শব্দের ভেবে ঢাপকপ। আপনারা আপনাদের মতো করে পড়তে পারেন, সমস্যা নাই, যদি এটা নিতে চাই নেন। ঢাকা, পটুয়াখালী, কক্সবাজার, পতেঙ্গা, এটা হচ্ছে আমাদের আবহাওয়া কেন্দ্র। তবে আবহাওয়া স্টেশন কিন্তু 35টা, এটা মাথায় রাখবেন। তাহলে আবহাওয়া কেন্দ্র হচ্ছে চারটা, আর আবহাওয়া স্টেশন হচ্ছে 35টা, এটা মাথায় রাখবেন। এরপরে আমরা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে যাব এবং গিয়ে দেখব যে বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠানটা নিয়ে প্রশ্ন আসছে এবং ইনশাল্লাহ আরও আসবে। আমরা আজকের পর আর ইনশাল্লাহ ভুল করব না। আমাদের যেই নামটা সেটা হচ্ছে আমাদের বেশ পরিচিত স্পারসো, SPARRSO, স্পারসো নিয়ে অনেক কথা আছে, সব কথা বলবো। তার আগে আপনাদেরকে চুরি শিখাই দিব। ওই যে আপনাদেরকে পড়াইছিলাম, মনে আছে কি না? ওপেক পড়াছিলাম এভাবে যে ওপেকের শুরু ও দিয়ে এটার সাথে যদি আমরা এইভাবে মারে দেই, তাহলে ওপেক হচ্ছে 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানেও সেই চুরিটা করব। এই যে স্পারসো শূন্য আছে, এই শূন্যকে আমরা কনভার্ট করে 80-তে চলে যাব, মানে স্পারসো 1980 সালে গঠিত হয়েছে। ঠিক আছে? তো স্পারসো হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এটা হচ্ছে ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেয় আমাদেরকে। প্রতিষ্ঠা হচ্ছে 1980 সালে ঢাকার আগারগাঁও, আর এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীন? এটা নিয়ে বারবার প্রশ্ন আসছে। স্পারসো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। আর দুইটা কথা বলেই শেষ করব। আমাদের স্যাটেলাইট আছে দুইটা। বঙ্গবন্ধু স্যাটেলাইট নাম ছিল, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 and 2। এটা আমাদের আওয়ামী লীগ সরকারের পতনের পরপর এই স্যাটেলাইটগুলোর নাম পাল্টে এখন বাংলাদেশ স্যাটেলাইট 1 and বাংলাদেশ স্যাটেলাইট 2 করা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস শেষ হলো। ভালো থাকেন, আবার নিকটতম কোনো একদিনে কথা হবে। আসসালামু আলাইকুম।